করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় ডিকেজিএস ইউনাইটেড কলেজের অনলাইন ক্লাসগুলো নিয়মিত চালু ছিল এবং এখনও আছে। ক্লাসগুলো কলেজের নিজস্ব ইউটিউব চ্যানেল ডিকেজিএস ইউসিটিভি বাংলায় আপলোড করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবে আশা করছি। আজকের মতো আবারও অনলাইন ক্লাসে ডিকেজিএস ইউনাইটেড কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি স্বাগত। আশ্বিনের এই প্রচণ্ড রৌদ্রে আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদেরকে যে বিষয়টা নিয়ে ক্লাস করাবো সেই বিষয়টা হলো পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের পৌরনীতির পরিধি বা বিষয়বস্তু। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদেরকে ক্লাস করাবো সেটা হলো পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু। আমরা জানি পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিক জীবনের সর্বদিক মূলত পৌরনীতির আলোচ্য বিষয়। আমরা এর আগেও তোমাদেরকে বলেছি যে নাগরিক জীবন যতদূর বিস্তৃত, পৌরনীতির আলোচনার পরিধিও ততদূর প্রসারিত বা বিস্তৃত। মূলত একজন নাগরিক জীবনের দায়িত্ব, কর্তব্য, নাগরিকের অধিকার, নাগরিকের সার্বিক বিষয় নিয়ে পৌরনীতি এবং সুশাসন আলোচনা করি। আমরা অনেক সময় একটা প্রশ্ন পেয়ে থাকি, তোমরা অনেক সময় পরীক্ষার মধ্যে প্রশ্ন পাবে, পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? এর উত্তরটা হলো যে পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি নাগরিকের অধিকার এবং কর্তব্য নিয়ে আলোচনা করে। পৌরনীতি নাগরিকের স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। সার্বিক বিষয়ে নাগরিকের সকল বিষয় বা সার্বিক বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে বলেই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। তাই আমরা বলছি যে পৌরনীতি যেহেতু মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, সুতরাং নাগরিকের যাবতীয় বিষয় বা নাগরিকের জীবন যতদূর পর্যন্ত বিস্তৃত, পৌরনীতির আলোচনার পরিধি বা আলোচনার বিষয়বস্তু ততদূর পর্যন্ত প্রসারিত। তাহলে আমরা দেখি পৌরনীতি কী কী বিষয় বা কোন কোন বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। এক নম্বর যে পয়েন্টটা সেটা হলো নাগরিকতা বিষয়ক। পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক বিষয় নিয়ে আলোচনা করে। আমরা এর আগেও বললাম যে পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আলোচনা করে। একজন নাগরিক কি কি বৈশিষ্ট্য বা গুণের সমষ্টি হলে একজন নাগরিক সুনাগরিক হতে পারে। আমরা জানি যে একজন নাগরিক কখন সুনাগরিক হয়, একজন নাগরিকের তিনটি বৈশিষ্ট্য বা তিনটি গুণের সমন্বয় যদি হয় তাহলে সে নাগরিক একজন সুনাগরিক হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। বৈশিষ্ট্য কীগুলো? এক সুনাগরিকের প্রধান বৈশিষ্ট্য হলো তিনটা বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো বুদ্ধি, দুই নম্বর বৈশিষ্ট্য হলো বিবেক, তিন নম্বর বৈশিষ্ট্য হলো আত্মসংযম। এই পৌরনীতি নাগরিকের তিনটি, উত্তম নাগরিকের বা সুনাগরিকের যে তিনটি বৈশিষ্ট্য আছে, বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম, এই তিনটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। পৌরনীতি নাগরিক কি রাষ্ট্রের কাছ থেকে বা সমাজের কাছ থেকে কী কী অধিকার ভোগ করে, বিনিময়ে রাষ্ট্রের প্রতি বা সমাজের প্রতি কী কী দায়িত্ব পালন করে, কর্তব্য পালন করে। এই নাগরিকতা সম্পর্কিত নাগরিকের অতীত জীবন কেমন ছিল, বর্তমানে নাগরিক জীবন কেমন পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে নাগরিকের অধিকার, কর্তব্য বা নাগরিকতার জীবন সম্পর্কিত কেমন হবে, টোটাল বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। মূলত নাগরিকতা বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। এই জন্যই নাগরিকতা বিষয় পৌরনীতির আলোচনার অন্তর্ভুক্ত। দুই নম্বর যে পয়েন্টটা সেটা হলো মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা করে। মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা করে। আমরা জানি মানব সভ্যতার আদি সংগঠন হলো পরিবার। এই পরিবার থেকে মানুষ সর্বপ্রথম কী করে? শিক্ষা লাভ করে। পরিবারকে বলা হয় প্রাথমিক বিদ্যাপীঠ। একজন মানুষ জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যুবরণ করার পূর্ব পর্যন্ত পরিবার থেকেই শিক্ষা লাভ করে। কারণ একজন মানুষ, আমরা যখন একজন শিশু জন্মগ্রহণ করে পরিবারে, শিশু জন্মগ্রহণ করার পর থেকেই তাকে পাঠ্যপুস্তক দেওয়া হয় না সামনে যে তুমি পাঠ্যপুস্তক নাও, পড়াশোনা করো। কিন্তু তারপরেও পরিবার থেকে একজন শিশু জন্মগ্রহণ করার পরে সে সর্বপ্রথম মা ডাক শিখে, বাবা ডাক শিখে, দাদা ডাক শিখে, দাদু ডাক শিখে। এই যে শিক্ষা লাভ করে, এটা কোত্থেকে শিক্ষা লাভ করে? পরিবার থেকে শিক্ষা লাভ করে। তাহলে এই যে পরিবার থেকে শিক্ষা লাভ করলো, আমরা মেডিকেল সায়েন্সের ভাষা, মেডিকেল সায়েন্স বলে যে একজন শিশু জন্মগ্রহণ করার পরে যে শব্দটি সে ৭,০০০ বার শ্রবণ করে, সেই শব্দটা সে সর্বপ্রথম শুনতে
কী হয়, সমর্থ হয়। তাহলে এই যে পরিবার থেকে সর্বপ্রথম শিশু বাবা ডাক বা মা ডাক, দাদা ডাক বা দাদু ডাক শিক্ষা লাভ করে, সর্বপ্রথম শিশুরা এই 2-4টা ডাকই বেশি সবচেয়ে পরিবারের লোকজনের কাছ থেকে শিখে, এই শুনে। এই জন্য শিশু সর্বপ্রথম বাবা মা বা দাদা দাদু এই ডাকগুলো বলতে বা ডাকতে সমর্থ হয়। এই যে পরিবার, এই পরিবারকে কেন্দ্র করে আধুনিককালে বিভিন্ন বিবর্তনের মাধ্যমে আজকে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এবং অন্যান্য সংগঠনের সৃষ্টি হয়েছে। তাহলে এই রাষ্ট্রের যে আদি সংগঠন পরিবার, এই পরিণতি সর্বপ্রথম পরিবার সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। 3 নম্বর যে বিষয়টা সেটা হলো রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। রাজনৈতিক প্রতিষ্ঠান হলো রাষ্ট্র কী, রাষ্ট্রের উপাদানগুলো কী কী, সংবিধান কী, সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। রাষ্ট্র, সংবিধান, স্বাধীনতা, আইন এগুলোর বিষয় নিয়ে আলোচনা করে। রাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে রাষ্ট্র কী? রাষ্ট্র হলো একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। রাষ্ট্র কি? একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, যে রাষ্ট্রের মধ্যে যে নাগরিকরা বসবাস করে, এই নাগরিকদের সমন্বয়ে একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন হল রাষ্ট্র। এই পৃথিবীর সৃষ্টি হওয়ার অনেক দিন পরে রাষ্ট্র নামক সংগঠনের সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে? রাষ্ট্র নামক সংগঠনের সৃষ্টি হয়েছে মানুষের প্রয়োজনে। মানুষের প্রয়োজনে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। সুতরাং এই নাগরিকদের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা বা নাগরিকদের উত্তম জীবনযাপনের লক্ষ্যে রাষ্ট্র কী হচ্ছে? পরিচালিত হচ্ছে। তাহলে রাষ্ট্র কি? রাষ্ট্র হলো একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। আমরা যদি বিস্তৃতভাবে বলতে চাই যে রাষ্ট্র একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, যেখানে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব এই 4টি উপাদান থাকে, সেটা রাষ্ট্র নামক একটি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়। আধুনিককালে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র গঠনের 4টি উপাদান ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ উপাদানের কথা বলছে, সেটা হলো আন্তর্জাতিক স্বীকৃতি। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা বলছে যে রাষ্ট্র গঠনের 4টি উপাদান, নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব, এই 4টি উপাদান ছাড়াও রাষ্ট্র গঠনে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান আছে, সেটা হলো আন্তর্জাতিক স্বীকৃতি। যে কোনো রাষ্ট্র যদি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করতে না পারে, তাহলে সেই রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে রাষ্ট্রের মর্যাদা লাভ করতে পারবে না। তাহলে আমরা কি জানলাম? রাষ্ট্র একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, যেখানে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব এই 4টি উপাদান বিদ্যমান থাকে এবং পরবর্তীতে সেই রাষ্ট্রটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে, তাহলে সেই রাষ্ট্রের পূর্ণাঙ্গ মর্যাদা লাভ করতে পারে। এরপর হলো সংবিধান নিয়ে আলোচনা করে। রাষ্ট্র কী নিয়ে পরিণতি? প্রথমে বলছি রাষ্ট্র নিয়ে আলোচনা করে, পরবর্তীতে বললাম যে সংবিধান নিয়ে আলোচনা করে। সংবিধান কি? সংবিধানের ইংরেজি প্রতিশব্দ হলো কনস্টিটিউশন। সংবিধানের ইংরেজি প্রতিশব্দ কি? কনস্টিটিউশন। এরিস্টটলের মতে দ্য কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্যাট দ্য স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র নিজেই বেছে নিয়েছে বা যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। আমি আবার বলছি যে এরিস্টটলের মতে, রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলের মতে, সংবিধান হলো দ্য কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্যাট দ্য স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার এমন এক মৌলিক দলিল যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে বা নিজেই বেছে নিয়েছে। বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে, নব্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রের স্বাধীনতা লাভের পরপরই যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো সেই রাষ্ট্রের জন্য একটি সংবিধান প্রতিষ্ঠা করা। ঠিক তেমনি আমাদের বাংলাদেশ 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো, ঠিক তেমনি 1972 সালে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল, সেটা হলো বাংলাদেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করা। আর তারই লক্ষ্যে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অধ্যাদেশের মাধ্যমে, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে একটি গণপরিষদ গঠন করা হয়। সেই গণপরিষদের মাধ্যমে বাংলাদেশে একটি 403 সদস্য বিশিষ্ট একটি গণপরিষদ গঠন করা হয়। সেই গণপরিষদ থেকে যাচাই বাছাই করে 35 সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, যার সভাপতি ছিল তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন। এই 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি বিশ্বের প্রায় 150টারও অধিক দেশের সংবিধান যাচাই বাছাই করে, বিচার বিশ্লেষণ করে বাংলাদেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করেন। যে সংবিধানটি 1972 সালের 12 অক্টোবর গণপরিষদ উত্থাপন করা হয়। পরবর্তীতে গণপরিষদ যাচাই বাছাই করে, বিচার বিশ্লেষণ করে 4 নভেম্বর সেটাকে অনুমোদন প্রদান করে। এই অনুমোদিত সংবিধানটি 1972 সালের 16 ডিসেম্বর থেকে বাংলাদেশে
কি হয়, কার্যকরী করা হয়। তাহলে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্তভাবে বিজয় লাভ করে দীর্ঘ 1 বছর পরে বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে বাংলাদেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করা হয়, যে সংবিধানটি 1972 সালের 16 ডিসেম্বর থেকে বাংলাদেশে কী করে যাত্রা শুরু করে। তাহলে এই পৌরনীতি এবং সুশাসন কী করে আদি সংগঠন পরিবার নিয়ে আলোচনা করে, রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র নিয়ে আলোচনা করে, রাষ্ট্রের উপাদান নিয়ে আলোচনা করে, সংবিধান নিয়ে আলোচনা করে, সংবিধানের প্রকৃতি ইত্যাদি বিষয় নিয়ে পৌরনীতি এবং সুশাসন আলোচনা করে। সুতরাং রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কিত আলোচনাও পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। 4 নম্বর যে বিষয়টা, সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে। সামাজিক এবং রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে, মানে বিমূর্ত বিষয় হলো আইন, স্বাধীনতা, সাম্য, আইন এবং নৈতিকতার মধ্যে সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে কী করে পৌরনীতি আলোচনা করে। আইন কি? আইনের ইংরেজি প্রতিশব্দ হলো ল। ল শব্দটি টিউটনিক লেখ থেকে এসেছে, যার অর্থ স্থির বা অপরিবর্তনীয়। আমি আবার বলছি, আইনের ইংরেজি প্রতিশব্দ ল। ল শব্দটি টিউটনিক লেখ থেকে এসেছে, যার অর্থ স্থির বা অপরিবর্তনীয়। সুতরাং উৎপত্তিগত অর্থে আমরা বলতে পারি যে আইন হলো কতগুলো স্থির নিয়মের সমষ্টি। যেমন স্থির নিয়ম বলতে পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তারা যে নিয়মের গতিতে চলতেছে সেটা হলো স্থির নিয়ম। যে পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এই যে বিষয়টা, এটা কোনো দিনও পরিবর্তন হচ্ছে না, এটা হলো স্থির নিয়ম। আর আধুনিক দৃষ্টিভঙ্গিতে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে আইন হলো এমন কতগুলো নিয়মকানুনের সমষ্টি যেগুলো রাষ্ট্র কর্তৃক প্রণীত, সমাজ কর্তৃক স্বীকৃত বা সমর্থিত, যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমি কী বলছি, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে আইন হলো এমন কতগুলো নিয়মকানুনের সমষ্টি যেগুলো রাষ্ট্র কর্তৃক প্রণীত, সমাজ কর্তৃক স্বীকৃত বা সমর্থিত, যেগুলো মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। আজকে আইন যদি সমাজে না থাকতো, আইন যদি রাষ্ট্রে না থাকতো, মানুষ প্রতিনিয়ত বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হতো। আইন আছে, তারপরও আইন আছে, আইনের দ্বারা মানুষ শাস্তি পাবে, এই বিষয়গুলো জানা সত্ত্বেও মানুষ কী করে প্রতিনিয়ত অপরাধ করতেছে, প্রতিনিয়ত অপরাধ জগতে জড়িয়ে আছে। যদি আইন সমাজে না থাকতো, আইনের দ্বারা শাস্তির ব্যবস্থা যদি সমাজে না থাকতো, তাহলে মানুষের অপরাধ প্রবণতা আরও বেশি বেড়ে যেত। তাহলে আমরা কি বলছি, আইন হলো এমন কতগুলো নিয়মকানুনের সমষ্টি যেগুলো রাষ্ট্র কর্তৃক প্রণীত, সমাজ কর্তৃক স্বীকৃত বা সমর্থিত, যেগুলো মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। আইন আছে বলে মানুষ তার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে। আর যদি আইন সমাজে না থাকতো, আইন যদি রাষ্ট্রে না থাকতো, তাহলে মানুষের অপরাধ প্রবণতা প্রতিনিয়তই বেড়ে যেত। স্বাধীনতা, স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হলো লিবার্টি। লিবার্টি শব্দটি ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে, যার অর্থ ফ্রি বা স্বাধীন বা মুক্ত। সুতরাং উৎপত্তিগত অর্থে আমরা বলতে পারি যে স্বাধীনভাবে কোনো কিছু করা বা না করার কাজই হলো স্বাধীনতা। কিন্তু আসলে রাষ্ট্রবিজ্ঞানে কোনো কিছু করা বা না করার স্বাধীনতাকেই স্বাধীনতা বলা হয় না। রাষ্ট্রবিজ্ঞানের স্বাধীনতা তাকেই বলা হয় যে তার ইচ্ছে মতো কোনো কাজ করবে, কিন্তু সেই কাজের দ্বারা যাতে করে অন্যের স্বাধীনতার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি না হয়। আমরা নিজের ইচ্ছে মতো বা আমরা নিজেদের স্বাধীন মতো কোনো কাজ করতে পারবো, কিন্তু সেই কাজের দ্বারা যেন অন্যের স্বাধীনতা কী হয়, ব্যাঘাত সৃষ্টি না হয়। তোমরা পড়েছ অধ্যাপক হবহাউজের মতে যে ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার যদি তোমার থাকে, তাহলে আমার উচিত তোমার পথ ছেড়ে দেওয়া। আজকে একই চিকন রাস্তা দিয়ে, যেমন গ্রাম অঞ্চলে আমরা যেটাকে আইল বলে থাকি, যে আইলের এক সাইডে থেকে একজন আসতেছে, আর এক সাইডে আমি যাচ্ছি আর মনে মনে চিন্তা করতেছি যে স্বাধীনভাবে পথ চলার অধিকার তো আমার আছে, যেহেতু আছে, সুতরাং ওই লোককে ধাক্কা মেরে খেতে ফেলাই দিলাম। তাহলে কি আমার স্বাধীনতা হইল? না। স্বাধীনতা তখনই প্রতিষ্ঠিত হবে যখন আমি নিজে স্বাধীনভাবে পথ চলবো এবং ওই ব্যক্তিকে স্বাধীনভাবে পথ চলার জন্য সুযোগ সৃষ্টি করে দেব। তাহলে স্বাধীনতা তখনই আসবে যখন নিজের স্বাধীনভাবে কোনো কাজ করবে, সেই কাজের যারা যেন অন্যের স্বাধীনতায় ব্যাঘাত সৃষ্টি না হয়। তাহলে এই পরিণতি এবং সুশাসন সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন বিমূর্ত বিষয় নিয়েও আলোচনা করে। সুতরাং সামাজিক এবং রাজনৈতিক বিমূর্ত বিষয়ও পরিণতির আলোচনার অন্তর্ভুক্ত। 5 নম্বরটা হলো নাগরিকের স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করি। আমরা জানি প্রত্যেকটা নাগরিকের স্থানীয় বিষয় আছে, জাতীয় বিষয় আছে এবং আন্তর্জাতিক বিষয় আছে। আমরা জানি স্থানীয় বিষয় হলো লোকাল গভর্নমেন্ট, স্থানীয় বিষয় হলো লোকাল গভর্নমেন্ট, যেগুলো লোকাল গভর্নমেন্টের অন্তর্ভুক্ত, যেমন জেলা পরিষদ, জেলার অধীনে যে ইউনিয়ন পরিষদ আছে, পৌরসভা আছে, সিটি কর্পোরেশন আছে, এই বিষয়গুলো হলো লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকারের অন্তর্ভুক্ত। লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার কি? লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকার শাসন হলো সেই শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা
কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ থেকে শাসন ব্যবস্থা পরিচালনা করে তারা তাদের কাজের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। এই স্থানীয় শাসন ব্যবস্থার সকল কর্মকর্তা এবং কর্মচারী সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী। আর হলো জাতীয় বিষয়, যখন টোটাল রাষ্ট্রের সামগ্রিক বিষয় নিয়ে কোনো বিষয় আলোচনা করে সেটা হলো নাগরিকের স্থানীয় বিষয়, এটা জাতীয় বিষয়। আর আধুনিককালে এই স্থানীয় এবং জাতীয় গণ্ডি পেরিয়ে প্রত্যেকটা রাষ্ট্র বিশ্বের আন্তর্জাতিক দরবারে নিজেকে স্থান করে নিয়েছে বা নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছে। বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রই নিজেকে স্বাবলম্বীভাবে চলার জন্য পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রকে সহযোগিতা করে থাকে এবং পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা নিয়ে থাকে। এই যে পারস্পরিক সহযোগিতা করা এবং অন্যের সহযোগিতা নিয়ে রাষ্ট্রকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে স্বাবলম্বী করে তোলা, এই যে সম্পর্কটা সেটা হলো আন্তর্জাতিক বিষয়। তাহলে প্রত্যেকটা রাষ্ট্রই বর্তমানে জাতীয়তার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বিষয় সম্পর্কেও তারা কর্মকাণ্ড পরিচালনা করছে। এই জন্য আমি বলবো যে নাগরিকের স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় হলো পরিণতি এবং সুশাসন আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। সর্বশেষ নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে পরিণতি এবং সুশাসন আলোচনা করে। আমরা এর আগেও বলেছি যে নাগরিকের আদি সংগঠন পরিবার নিয়ে পরিণতি আলোচনা করে, আধুনিক সংগঠন রাষ্ট্র নিয়ে পরিবার আলোচনা করে, আইন নিয়ে পরিবার আলোচনা করে, সকল বিষয় নিয়ে পরিণতি এবং সুশাসন আলোচনা করে। সুতরাং নাগরিকের অতীত অবস্থা, পৃথিবী সৃষ্টি হওয়ার পর নাগরিকরা কেমন অবস্থায় ছিল, তাদের সভ্যতা কেমন ছিল, তারা কিভাবে জীবনযাপন করতো, সেই বিষয় নিয়ে পরিণতি আলোচনা করে। বর্তমানে নাগরিকরা কী অবস্থা, কী অধিকার ভোগ করতেছে, কী দায়িত্ব পালন করতেছে, রাষ্ট্রের কাছ থেকে কী অধিকার ভোগ করে, বিনিময়ে রাষ্ট্রের প্রতি নাগরিকরা কী দায়িত্ব পালন করে, এই টোটাল বিষয় নিয়ে আলোচনা করে। এবং ভবিষ্যতে নাগরিক জীবন কোন দিকে ধাবিত হবে, ভবিষ্যতে রাষ্ট্রের নাগরিকদের অবস্থান কোথায় থাকবে, নাগরিকরা ভবিষ্যতে রাষ্ট্রের কাছ থেকে কী ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে এবং বিনিময়ে নাগরিকরা ভবিষ্যতে রাষ্ট্রের প্রতি কী ধরনের দায়িত্ব পালন করবে, এই টোটাল বিষয় নিয়ে পরিণতি আলোচনা করে। সুতরাং আমরা এটাও বলতে পারি নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে পরিণতি এবং সুশাসন আলোচনা করি। তাহলে আমরা কি শিখলাম আজকে? আজকের যে বিষয়টা সেটা হলো পরিণতি এবং পরিধি এবং বিষয়বস্তু। পরিণতি, পরিধি ও বিষয়বস্তু আলোচনা করে আমরা এইটুকু শিখলাম যে পরিণতি হলো মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। আর নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলেই নাগরিকের যত কার্যাবলী আছে বা নাগরিকের জীবন যতদূর পর্যন্ত বিস্তৃত, পরিণতির আলোচ্য বিষয় ততদূর পর্যন্ত প্রসারিত। সুতরাং আমরা এটাই বলবো, যেহেতু নাগরিকের প্রয়োজনে বা মানুষের প্রয়োজনে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এবং অন্যান্য সংগঠনের সৃষ্টি হয়েছে, সুতরাং পরিণতি এবং সুশাসন যত বিষয় নিয়ে আলোচনা করে সকল বিষয়ই হলো নাগরিকতা বিষয়ক বিষয়। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী অনলাইন ক্লাসে। খুদা হাফেজ।